কোন স্কুল তোমাদের? বেঙ্গল ডট মিশন। তো আজকে কি হবে স্যার? আলোর বিচ্ছুরণ বিক্ষেপণের আমরা মনে হয় দুটো ক্লাস করেছিলাম, তাই না? আজকে আলোর বিচ্ছুরণ বিক্ষেপণের 3 নম্বর পার্ট, দেখি কি কি বিষয় বাকি সেগুলো স্টার্ট করছি। চলো শুরু করা যাক, শেষে তোমাদের সঙ্গে আবার পরিচয় করে দেবো, টেনশনের কোনো কারণ নেই। তো আমরা সেদিন লাস্ট যেটা করেছিলাম, আলো বর্ণ সৃষ্টি করে না বরং বর্ণে বিভাজন করে, তাই তো? একটি পরিষ্কার রেখাচিত্রের সাহায্যে দেখো। তো আজকে আমরা চেষ্টা করবো আলোর বিচ্ছুরণ পাঠটাকে শেষ করার। আমাদের চ্যাপ্টারের নাম কি? ডিসপারশন, ডিসপারশন and scattering. Dispersion and scattering of light, আলোর বিচ্ছুরণ এবং বিক্ষেপণ। এটা কত নম্বর পার্ট স্যার? পার্ট 3। চলো আমরা শুরু করছি। তো যেমন আলো ভাঙা যায় না, মানে একটা আমরা কি দেখছিলাম যে কিছু সমস্যা স্যার? কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম, কোনো প্রবলেম নেই। যেমন আলো আমরা কি শিখেছিলাম যে প্রিজম বর্ণ সৃষ্টি করে না বরং বর্ণে বিভাজন করে, এরকম একটা এক্সাম্পল দেখেছিলাম। আমাদের নেক্সট যে আইটেম, নিউটনসের বর্ণ চাকতি, নিউটনের বা নিউটন কালার ডিস্ক, নিউটনের বর্ণ চাকতি আছে। যেমন তোমার বর্ণের বিশ্লেষণ আছে, অনেকগুলো বর্ণ আছে, প্রাথমিক বর্ণ, গৌণ বর্ণ, তোমার হচ্ছে গিয়ে পরিপূরক বর্ণ। আগে সেটা আলোচনা করছি, অনেকগুলো টপিক আছে, সেগুলো আগে থেকে আলোচনা করবো। এখন আমাদের যে টপিকটা আলোচনা হবে সেটা কি? কালার অ্যানালাইসিস। কালার অ্যানালাইসিস এর বাংরেজি কি? বাংরেজি হচ্ছে গিয়ে বর্ণ বিশ্লেষণ। কি বিশ্লেষণ বলুন তো? বর্ণ কত প্রকার? বর্ণ সাধারণত 3 প্রকার: প্রাথমিক বর্ণ, গৌণ বর্ণ আর পরিপূরক বর্ণ। প্রাথমিক বর্ণ কাদের বলা হয়? লাল, নীল আর সবুজ। কি কি বললাম? এই 3টি বর্ণকে একত্রে প্রাথমিক বর্ণ বলা হয়। কেন স্যার? কারণ এই 3টি বর্ণের সংমিশ্রণে আমরা সমস্ত বর্ণ তৈরি করতে পারি। ধরে নাও তুমি কম্পিউটারে কোনো একটা ছবিকে প্রিন্ট করবে, কালার প্রিন্ট করতে পারো, ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট করতে পারো। যদি তুমি এখানে তুমি একবার চেক করবে কম্পিউটার, যদি এবার নেক্সট টাইমে যাও দেখবে কম্পিউটারের পিছনের দিকে, ওই মানে প্রিন্টারের পিছনের দিকে কালির কিছু বাক্স থাকে, ডিজিটাল প্রিন্টারগুলো চলে আসছে, দেখবে সেখানে 4খানা বাক্স আছে। কটা বাক্স আছে? এবার যদি তুমি আরো ভালো করে দেখো, 4খানা বাক্সের মধ্যে 4টা কালার আছে। একটাতে আছে লাল, একটাতে আছে নীল, আরেকটাতে আছে আরেকটাতে কি কালো। লাল, নীল, সবুজ এবং কালো। যখন তুমি কোনো একটা ছবিকে প্রিন্ট করবে, সব প্রিন্ট করার সময় তুমি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট প্রেস করো, তাহলে কালো কালি আর সাদা পৃষ্ঠা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, সেই সাদা সাদা কালা কালা ব্ল্যাক এন্ড হোয়াইট বেরোবে। এবার তুমি যখন একটা কালার পিকচার মানে কালার প্রিন্ট করো, তাহলে তুমি যখন প্রিন্ট করবে তখন তুমি যে কালারই প্রেস করো না পৃথিবীতে, আরেক রকম কালার, সেগুলো অনলি লাল, নীল এবং সবুজ, এই 3টির সংমিশ্রণেই তৈরি হয়। তাহলে এই কি অনুপাতে মেশালে কিরকম কি হবে সেই সম্পর্কে হালকা করে জানার চেষ্টা করছি আমরা, ঠিক আছে? এটার নাম কালার অ্যানালাইসিস। তো একমাত্র কালোটা কিন্তু কোনো কালি নয়, ওটা একটা কালো কালি নয়, ওটাকে বর্ণটাকে লেস করে দেয়। সাদাও কোনো বর্ণ নয়, সাদা কি বর্ণহীন, সাদাও বর্ণ নয়, কালো বর্ণ নয়, কালো একটা কালি। বর্ণ কোনগুলো? বেগুনি, সবুজ, লাল, হলুদ, কমলা, বনবাস, এগুলো সবগুলো কি কালি। তাহলে এখানে আমরা কোন কোন বর্ণের অস্তিত্ব দেখবো? প্রাইমারি বর্ণ, প্রাইমারি কালার, প্রাইমারি কালার, বা এর বাংলাদেশে কি? প্রাথমিক বর্ণ। কি বর্ণ স্যার আমরা? প্রাথমিক বর্ণ কাকে বলে? লাল,
নীল ও সবুজ এই তিনটি বর্ণকে কি বলা হয়? প্রাথমিক বর্ণ বলা হয়। প্রাথমিক বর্ণ বলে। এবার বিষয় স্যার, যদি আমি লালের সঙ্গে নীল মেশাই তাহলে একটা নতুন কালার সৃষ্টি হবে, নীলের সঙ্গে সবুজ মেশাই আর একটা নতুন কালার সৃষ্টি হবে, লালের সঙ্গে সবুজ মেশাই তাহলে আর একটা নতুন কালার সৃষ্টি হবে। তাহলে প্রাথমিক বর্ণগুলি কি সমান অনুপাতে মিশ্রণ করলে যে কালারগুলো সৃষ্টি হয় তার নাম সেকেন্ডারি কালার বা গৌণ বর্ণ। কি বললাম? সেকেন্ডারি কালার বা গৌণ বর্ণ। তাদের কি বলা হয়? প্রাথমিক বর্ণের সংমিশ্রণে যে সমস্ত বর্ণের সৃষ্টি হয়, দুটি প্রাথমিক বর্ণের সংমিশ্রণে, প্রাথমিক বর্ণের সংমিশ্রণে যে বর্ণের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তাকে গৌণ বর্ণ বলে, বা তাদের তাকে বলে তাদের গৌণ বর্ণ। একটু ওয়েট করো, শেষ পর্যন্ত দেখো, দেখবে কালার সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না আশা করি। স্যার তাহলে একটা এক্সাম্পল, যেমন প্রাথমিক বর্ণ আমরা এগুলো বলি, এক্সাম্পল আমরা বলতে পারি, যেমন লালের সঙ্গে নীল মেশালে কি হবে? লালের সঙ্গে নীল মেশালে হবে ম্যাজেন্টা কালার। ম্যাজেন্টা কালার দেখতে কেমন আমি নিজেও কিন্তু জানি না, কিন্তু নাম জানি ম্যাজেন্টা কালার সৃষ্টি হয়, ম্যাজেন্টা হয়। তাহলে এক চামচ লাল আর এক চামচ নীল মেশালে কি হবে? ম্যাজেন্টা কালার। কি কালার? ম্যাজেন্টা কালার। আবার নীলের সঙ্গে যদি সবুজ মেশানো হয় সমানুপাতে তাহলে কি হবে? ময়ূরকণ্ঠী নীল। ময়ূরকণ্ঠী নীল সৃষ্টি হয়। তাহলে সমানুপাতে নীল এবং সবুজ মেশালে কি হবে? যেমন লালের সঙ্গে যদি সবুজ মেশানো হয়, লাল আর সবুজ, তাহলে কি হবে? হলুদ সৃষ্টি হবে, হলুদ বর্ণ। তাহলে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে কি বলা যেতে পারে? ম্যাজেন্টা, ময়ূরকণ্ঠী নীল এবং হলুদ এরা কি কালার? গৌণ বর্ণ। কি বর্ণ? আমরা কমপ্লিমেন্টারি কালার বা পরিপূরক বর্ণ সম্পর্কে জানবো। কমপ্লিমেন্টারি কালার বা এর নাম কি? পরিপূরক বর্ণ। স্যার পরিপূরক বর্ণ কাদের বলা হয়? যে সমস্ত বর্ণের সংমিশ্রণে সাদা আলো বা বর্ণহীন আলো সৃষ্টি হয় তাদের নাম কি? পরিপূরক বর্ণ। যে সমস্ত বর্ণের সংমিশ্রণে সাদা আলো ভালো করে হাসো, সমস্যা নেই, বা বর্ণহীন আলোর সৃষ্টি হয়, বর্ণহীন আলোর সৃষ্টি হয়, তাদের কি বলা হবে? তাদের পরিপূরক বর্ণ বলে। হ্যাঁ, বর্ণহীন সাদা আলো বা বর্ণহীন আলোর সৃষ্টি হয়। সাদা কোনো বর্ণ নয় স্যার, সাদা একটা কালার, ঠিক আছে? সাদা কোনো বর্ণ নয়। কালোটা কালি, কালোটাও বর্ণ বলা যাবে না, বাকিগুলোকে বর্ণ বলে। কালার মধ্যে কালার আমরা সাদা এবং কালোকে বলি না, কারণ কালার নয়। কালার লাল, নীল, সবুজ এগুলো কালার, ঠিক আছে?
যে সমস্ত বর্ণের সংমিশ্রণে সাদা আলো বা বর্ণহীন আলোর সৃষ্টি হয়, সাদা আলোকে ভাঙলে আমরা 7টা বর্ণ পাই, তাদেরকে বলা হয় পরিপূরক বর্ণ। যেমন কাদেরকে মিশালে হবে স্যার? এক্সাম্পল, যেমন প্রথমত লাল, নীল এবং সবুজ। লাল, নীল প্লাস সবুজ, এতে সমান অনুপাতে মেশানো তাহলে কি হবে? সাদার সৃষ্টি হবে। দ্বিতীয়ত ম্যাজেন্টা, ম্যাজেন্টা প্লাস ম্যাজেন্টা বা লাল, নীল দেখে নেই, সবুজ, ম্যাজেন্টা প্লাস সবুজ সমান সমান সাদা সৃষ্টি হবে। তৃতীয়ত ময়ূরকণ্ঠী নীল, ময়ূরকণ্ঠী নীল তার সঙ্গে লাল মেশালে, লাল লাল মেশালে সাদা হবে। চতুর্থত হলুদ তার সঙ্গে নীল মেশালে সাদা হবে। আমার মনে হয় অনেকে বুঝতে পারছে না যে কি করতে চাইছে, কিছু বুঝতে পারছে না। আমি তোমাদেরকে ভেন ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করি, পুরোটাকে একটা সার্কেলে দেখানোর চেষ্টা করছি। এটা সবথেকে ওয়ার্ড ইজিয়েস্ট টপিক হবে। এটা একটা সার্কেল, কিসের সার্কেল? লালের সার্কেল। এটা একটা সার্কেল, কিসের সার্কেল? নীলের সার্কেল। এখানে কিসের সার্কেল থাকবে? সবুজের সার্কেল। লাল, নীল, সবুজ। তাহলে স্যার বলুন তো এই কালারটা কি, সার্কেলটা কি নির্দেশ করে? পুরোটাই, এটা পুরোটাই। তাহলে লালের সঙ্গে নীল মেশালে কি হয়? কি হয়? ম্যাজেন্টা। এই জায়গায় যে মিশ্রণ থাকবে এই কালারটা কি বলতো? এই কালারটার নাম ম্যাজেন্টা। কি বলে বুঝতে পারলে? ম্যাজেন্টা। নীলের সঙ্গে সবুজ মেশালে কি হয়? ময়ূরকণ্ঠী নীল। তাহলে এই জায়গাটা কি? ময়ূরকণ্ঠী নীল। কালার তো হাতে নেই, এরকম দেখার চেষ্টা করছি। ময়ূরকণ্ঠী নীল, ময়ূরকণ্ঠী। আর লালের সঙ্গে সবুজ মিশালে এটা হলুদ। এবার স্যার লাল, নীল এবং সবুজ এই জিনিসটার নাম কি? এই জায়গাটার নাম সাদা। সাদা সাদা, কালা কালা। এই জায়গাটা যদি জায়গাটা আমি গন্ডগোল করে দিলাম, ঠিক ছিল বটে, ঠিক রাখলাম না। এই জায়গাটার নাম কি? সাদা, সমানুপাত। এবার একটা ছোট্ট প্রশ্ন, বলতো ম্যাজেন্টার মধ্যে কে কে আছে? লাল এবং কে নেই? তাহলে লালের ম্যাজেন্টার সঙ্গে সবুজ মেশালে হবে। তাহলে আমি ম্যাজেন্টা কালার নিয়ে আস্তে আস্তে সবুজ মেশাতে দেখবি একসময় সাদা হয়ে যাবে। তাহলে ময়ূরকণ্ঠী নীলের মধ্যে কে নেই? লাল। তাহলে ময়ূরকণ্ঠী নীলের সঙ্গে লাল মেশালে সাদা, আবার হলুদের সঙ্গে নীল মেশালে। তাহলে আশা করি বিষয়গুলো বুঝতে পারলে। স্যার পরীক্ষা এখান থেকে কিরকম প্রশ্ন হতে পারে? তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হলো যে ময়ূরকণ্ঠী নীল, এই জায়গাটা ফাঁকা দেওয়া হলো, ফাঁকা দিয়ে বলা হলো সমান সমান সাদা। তুমি জানবে তবেই তো বলবে যে এখানে তোমার নীল হবে। ময়ূরকণ্ঠী নীল প্লাস এখানে লাল হবে, তুমি তবে তো বলবে। না জানবে তো তুমি আন্দাজে বল পারবে, অপশনে দেওয়া থাকবে। বোঝা গেল? সো এই হচ্ছে কি সহজ বিষয়। আরো আছে, তোমাকে আমি আরো বলতে পারি, একটু আগে লিখে নাও, আমি তারপরে আলোচনা করে পরবর্তী স্টেপে আসি। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? জাস্ট 1 মিনিটে বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি। প্রাইমারি কালার লাল, নীল, সবুজ, যাদের সংমিশ্রণে পৃথিবীতে হরেক রকম কালার সৃষ্টি করা হয়। স্যার আপনি পৃথিবীতে হরেক রকম কালার বলছেন, আমি লিখেছেন তো মাত্র কয়েকটা। এ কেমন ধরনের আচরণ? আমরা তো শিখেছি গাঢ় নীল, হালকা নীল, ডিপ নীল, নীল নীল, কালচে নীল, লালচে নীল, হলুদে নীল, মানে হরেক রকম নীল আছে। আপনি তো লিখেছেন একটা মাত্র নীল। পৃথিবীতে যত রকম নীল আছে সবগুলো লেখা, শুধু নীল নয়, গাঢ় লাল, লাল লাল, টকটকে লাল, টিকটিকে লাল, ঠিক মানে কি বলবো, যত রকম লাল আছে সবগুলো লাল লেখা যায়। তো যাদের সংমিশ্রণে গঠিত হয় তারা কি? প্রাথমিক বর্ণ।
এদেরকে সমান অনুপাতে যে কোনো দুটি মেশালে হবে সেকেন্ডারি কালার, এবং সেকেন্ডারি কালারের সঙ্গে যেটা মেশানো হয়নি সেটাকে মেশালে হবে পরিপূরক বর্ণ বা টারসিয়ারি, তোমাকে বলা হতে পারে সাদা বর্ণ। এবার বিষয়টা হচ্ছে কি স্যার, ম্যাজেন্টাটা বর্ণ, আবার ময়ূরকণ্ঠী একটা নীল। ময়ূরকণ্ঠীর মধ্যে দুটো আছে, ম্যাজেন্টার মধ্যে দুটো, যদি ম্যাজেন্টার সঙ্গে ময়ূরকণ্ঠীর নীল মেশানো হয় তাহলে হবে এটা কি জানি না, নতুন একটা কালার, কারণ টারসিয়ারি কালার। তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো, লালে নীলে ম্যাজেন্টা, নীলে সবুজে ময়ূরকণ্ঠী নীল, ম্যাজেন্টা ময়ূরকণ্ঠী নীল মিলে, এই দুটো মিলে নতুন কিছু সৃষ্টি হবে, ধরো এক্স কালার। ময়ূরকণ্ঠী নীল এবং হলুদ মিলে ধরো ওয়াই কালার, আবার ময়ূরকণ্ঠ হলুদ এবং ম্যাজেন্টা মিলে হয়ে গেল তোমার জেড কালার। সেটা কিন্তু আদের থেকে, তাহলে এক্স আর ওয়াই মিলে হয়ে গেল পি কালার, ওয়াই এবং জেড মিলে হয়ে গেল কিউ কালার, জেড এবং এক্স মিলে হয়ে গেল আর কালার। তাহলে এক্স ওয়াই জেড এগুলো টারসিয়ারি, পি কিউ আর এগুলো না কোয়ার্টার, পেনটা এক্স এরকম ডট চলতে থাকবে। কথা বুঝতে পারলে কি বললাম? কালার আরেক রকম আছে, তোমরা কম্পিউটারে কালার বক্সে গেলে বুঝতে হবে কালার কত রকম আছে। তোমাকে কিছুই করতে হবে, তোমাকে শুধু ক্লিক করতে হবে, কম্পিউটার অটোমেটিক্যালি কি রেশিওতে কোন কালার নিতে হবে অটোমেটিক্যালি ওর মতো নিয়ে নেবে, তোমাকে কিছুই করতে হবে, ও নিয়ে নেবে। সো আমাদের এত কিছু দরকার নেই, কারণ আমাদের শুধু প্রাইমারি, সেকেন্ডারি আর পরিপূরক এক্সেস, এটাই যদি প্রশ্ন আসে এখান থেকে আসবে, না আসলে চলবে। এবার আমাদের একটা প্রশ্ন, যেমন একটু আগে একজন স্টুডেন্ট বললেন যে স্যার আপনি তো 7 বর্ণের সংমিশ্রণে কি সাধারণ সাদা আলো সৃষ্টির একটা ঘটনা দেখাতে চাইছেন। যেমন আমরা কি দেখলাম, প্রিজম বর্ণ সৃষ্টি করে না বরং বর্ণের বিভাজন করে, যেমন সাদা আলোকে ভেঙে সাদা আলোই তৈরি করেছে। মানে প্রিজম কিন্তু বর্ণ সৃষ্টি করতে পারে না, সাদা আলোকে ভাঙলে কটা বর্ণ সৃষ্টি হয়, তার মধ্যে কোনো একটা বর্ণকে আরেকটা প্রিজম পাঠালে সেটাই পাবো। যদি সৃষ্টি করতো তাহলে নতুন কিছু পেতাম, নতুন আমরা পাবো না। তো আমার প্রশ্ন, একটা সাদা আলোর মধ্যে কটা বর্ণ থাকে? তাহলে সেই 7টা বর্ণকে কি মিক্সার করে আমি সাদা আলো বানাতে পারবো? অবশ্যই পারবো। এটাকে বলা হয় অ্যাক্রোমাটিক, এটাকে বলা হয় বর্ণহীন। বা এর একটা ভালো পরীক্ষামূলক নিদর্শন নিউটনস কালার ডিস্ক। আমি বিভিন্ন সায়েন্স ফিকশন নিজের হাতে এটাকে মেড করেছিলাম, মানে তৈরি করেছিলাম। নিউটনের বর্ণচাকতি, ক্লাসের শেষে তোমরা যদি বলো আমি তোমাকে ইউটিউবে দেখিয়ে দেবো কত সহজে বানিয়েছে। তো স্যার নিউটনস কালার ডিস্ক জিনিসটা কি? যে কোনো পরীক্ষার সময় কোনো একটা সায়েন্স সেমিনারের মধ্যে তুমি যে কোনো জায়গায় ছোট্ট করে একটা বানাতে পারো, অল্প খরচে এবং কম সময়ে সুন্দর করে একটা ভালো পরীক্ষা, যে মানুষ তোমাকে বিশ্বাস করবে যে আলোর মধ্যে 7টা বর্ণ আছে, কারণ তুমি 7 বর্ণ দিয়ে সাদা আলো বানাবে। বোঝা গেল? তো পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সাদা আলো, সরি 7 বর্ণের সংমিশ্রণে যে সাদা আলো সৃষ্টি হয় তার একটি পরীক্ষামূলক নিদর্শনের নাম কি? নিউটনসের বর্ণচাকতি। এটাকে তোমরা হেডলাইন করো, এমনি বলে দিচ্ছি কিন্তু এখানে সেরকম কিছু নেই। কি বললাম? আমাদের টপিকসের নাম কি? নিউটনস কালার ডিস্ক, নিউটনের বর্ণচাকতি, নিউটনের বর্ণ চাকতি। স্যার নিউটনের বর্ণ চাকতিটা কি? এটা আমরা বলতে পারি 7 বর্ণের সংমিশ্রণে সাদা আলো সৃষ্টি সৃষ্টির একটি পরীক্ষামূলক নিদর্শনের নাম হলো নিউটনের বর্ণচাকতি। নিউটনের বর্ণচাকতি স্যার কেমন জিনিসটা? তোমরা জাস্ট এটা তোমাকে বোঝানোর সেরকম কিছু নেই, জাস্ট 1 মিনিট শোনো মন দিয়ে, তোমরা নিজেরা ঘরে গিয়ে বানাতে পারবে, টেনশনের কোনো কারণ নেই।
কয়েকটা জিনিস তোমাকে বাজার থেকে কিনতে হবে। নাম্বার 1 একটা সাদা আর্ট পেপার, কালার নয়, সাদা আর্ট পেপার যেগুলোতে আমরা আর্ট করি, ক্যালেন্ডার বানাই, ছবি আঁকি, এক্সেট্রা এক্সেট্রা। নাম্বার 1 সাদা আর্ট পেপার লাগবে। নাম্বার 2 যেটা আমাদের ইমার্জেন্সি হিসেবে লাগবে সেটা কি 7টা বর্ণ, তবে তোমার ইচ্ছা মতো নয়, বেনিয়া সহ কালার, যেমন ইচ্ছে সেই কালার, চকচকে কালার হোক আর তেল মতো কালার হোক আর শ্যাডো কালার হোক, হলেই হবে। বোঝা গেল? নাম্বার 1 সাদা আর্ট পেপার, নাম্বার 2 তোমার হচ্ছে গিয়ে এই 7টা কালার। নাম্বার 3 আর কিছু লাগবে না, বাড়িতে থাকে বড় বড় সড়ো গামলা আছে না, যেগুলোতে ভাত রাখা হয়, বা বড় সড়ো বোল থাকে না, সেই গামলা হলে হবে। একটা স্কেল লাগবে, বাড়িতে পাওয়া যাবে। তোমার হচ্ছে একটা বলতে গেলে পেন্সিল লাগবে, উড পেন্সিল, এগুলো আমি বাড়িতে পাবো। আর রবার লাগবে, এগুলো বাড়িতে পাবো। এগুলো আর কি, খুব বড় একটা কেচি লাগবে কাটাকাটির জন্য, এগুলো আমরা ম্যানেজ করতে পারবো। কিন্তু কিনতে হবে সাদা আর্ট পেপার এবং 7টা বর্ণ। এবং যারা ছবি আঁকে তাদের হয়তো সাদা আর্ট পেপারও কিনতে হবে না, বর্ণ কিনতে হবে, তার সবই রেডি আছে, শুধু বানালেই হলো। তাহলে কি করতে হবে? ধরে নাও আমি তোমাকে বলছি বোর্ডের এই পেপারটা আমি কিনে নিয়ে এসে এইটুকু জায়গায় সাদা আর্ট পেপার। তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হবে এই আর্ট পেপারটাকে একটা বড় সড়ো একটা গামলা বা কিছু একটা দিয়ে এটাকে গোল করে কাটা, মানে কাটা বলতে একটা দাগ দেওয়া স্কেল দিয়ে। দ্বিতীয় কাজ কি হবে? স্কেল দিয়ে এর মিডল পয়েন্টে কয়েকটা ভাগ করা। ধরুন আমি তোমাকে প্রসেসগুলো বলছি, এটা একটা করলাম, কয়েকটা ভাগ, 3 4 5 7 যেটা করে পারো, 2 ভাগে ভাগ করলাম, 6 ভাগ, 8 ভাগ। বুঝতে পারলি কি বললাম? কেউ 3টে করতে পারে, কেউ 4টে করতে পারে, কেউ 5টা করতে পারে, কেউ 10টা করতে পারে, 50টা করতে পারে, সমস্যা নেই। ন্যূনতম 3 4টে করলে সুবিধা হবে। কি বললাম? বোঝা গেল? এটা কটা ভাগে ভাগ করলাম? 1 2 3 4 5 6 7 8। পারলে তোমরা 4টে করো, সমস্যা নেই, তোমাকে একটু কমিয়ে দিলাম, 4টে দিলাম। 1টা 2টো 3টে, সুবিধা হলো, কমে গেল। দ্বিতীয় যে কাজটা হবে, এই যে অংশটা থেকে 7 ভাগে ভাগ করবে, এটাকে 7 ভাগে ভাগে 1 2 3 4 5 6 7। DIB GYOR 1 2 3 4 5 6 7। DIB GYOR 1 2 3 4 5 6 7। DIB GYOR and 1 2 3 4 5 6 7। DIB GYOR। বোঝা গেল কি বললাম? প্রথম কাজ আর্ট পেপারটাকে একটু গোল করে সেপারেট করা। দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে তুমি এখান থেকে শুরু করেছো নিশ্চয়ই, এখান থেকে এটা একটা স্টেজ, তোমার যেটা একটা স্টেজ। DIB ভি কোথায় গো? মানে এখান থেকে ছিল সিসি, এখান থেকে, তাই না? এখান থেকে এটা এই 4টে স্টেজ, 1 2 3 4। ঠিক আছে? এবার যেটা মেইন দাঁড়ালো সেটা ফ্যাক্টর নয়, এটা এখানে আসতো। ঠিক আছে, ওটা ফ্যাক্টর নয়, মেইনটা তোমরা বুঝতে পারলে হবে। মেইন কথা হচ্ছে কি, এই যে আমি 7টা ভাগে ভাগ করলাম, প্রত্যেকটা কিন্তু 7 ভাগে ভাগ করেছি। তুমি এটাকে 3টে পার্টসে করো, 4টে পার্টসে করো, 5টা পার্টসে করো, তোমার পার্সোনাল ম্যাটার। ন্যূনতম 2 3টে করলে সুবিধা হবে, কিন্তু এটাকে 7 ভাগে ভাগ করো প্রত্যেকটাকে। এবার তোমার সাবধানতার সঙ্গে এটাকে বেগুনি কালারে কালার করতে হবে। একই বেনিয়া সহ কালার, বেনিয়া সহ উল্টো পাল্টা হলে হবে না। এখানে সবথেকে বড় প্রশ্ন, VIBGYOR মানে একটা সেম কালার, একটা ডিরেকশনে। তুমি এটাকে রিজিওর হবে না। বোঝা গেল? অর্ডারটা ঠিক রাখতে হবে। তাহলে তুমি ভাগ প্রথমে গোল করলে, দ্বিতীয়ত কয়েকটা পার্টসে সেপারেট করলে, তৃতীয়ত তুমি 7টা বর্ণে এখানে 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 কালার ভালোভাবে কমপ্লিট করলে, শুকিয়ে নিলে, নেওয়ার পরে তুমি যে উড পেন্সিল দিয়ে যেগুলো জায়গায় দাগ দিয়েছিলে সেগুলো একটু ভালো করে এই মানে রবার দিয়ে একটু মুছে দিয়ে সেটাকে ক্লিয়ার করলে, করার পরে তুমি কোনো একটা গ্লাস বা কোনো একটা ছিপি কিছু একটা বসিয়ে দিয়ে জায়গাটাকে ফুটো করে নিলে। বোঝা গেল? একটু বাকিটা সব কিছু না তো, বাকিটা ধরো তুমি একটা কার্ডবোর্ডের উপর বসিয়ে দেবে, কোনো একটা শক্ত কিছু বসিয়ে দেবে। এই ফুটোটার মধ্যে তুমি ধরো আঙুল ঢুকিয়ে দিয়ে তুমি এইভাবে ঘোরাতে শুরু করবে, এবার দিয়ে এবার ঘোরাতে শুরু করবে। চাকতি তুমি এমন ভাবে ঘোরালে
যদি 1 সেকেন্ডে এই চাকতিটা 10 ভাগের বেশি করে, তাহলে দেখবে চাকতিটা কি বেনিয়ে সকালে ছিল এক সাদা হয়। ভয়ের কোনো কারণে আমি ভিডিওতে বলছি, বুঝতে পারি কি বললাম? চাকতিটা বানানোর পরে তোমরা কোনো একটা কিছু ঢুকিয়ে দিয়ে ঘোরাবে, যদি সেই ঘূর্ণনটা 10 সেকেন্ডের 1 সেকেন্ডে 10 ভাগের বেশি হয়, কম হলে হালকা সাদা হবে, পরিষ্কার সাদা বুঝতে পারবে না। আর যত বেশি ঘুরবে সাদাটা পরিষ্কার বুঝতে পারবে। তাহলে দেখবে পুরো চাকতিটা পুরো একদম সাদা, হোয়াইট, পরিষ্কার সাদা হয়ে গেছে। বোঝা গেল? একদম পরিষ্কার সাদা। অর্থাৎ 7 বর্ণের সংমিশ্রণে যে সাদা আলোর সৃষ্টি হয় তার একটা পরীক্ষামূলক নিদর্শনের নাম নিউট্রনস কালার টেস্ট। তুমি যদি মনে করো যে আমি হাত দিয়ে ঘোরাতে পারছি না, দিলে বেটাকে ফ্যানের মধ্যে চিপকে ঘরে এবার ফ্যানের মধ্যে চিপকে দিয়ে সুইচ অন করে দিলে সে ভাঙুক, তুমি তো চেক করতে পারো ভালো করে সাদা হয়ে গেছে। সুইচ অফ করলে বেনিয়ে সহকালা, চালু করলে সাদা, সুইচ অফ বেনিয়ে সহকালা, সাদা বেনিয়ে সহকালা, সাদা বেনিয়ে সহকালা, চলছে চলবে, চলছে চলবে। তো এই হচ্ছে বিষয়। এই লাইনটা লিখে নাও, আমরা এটা না জানলেও চলবে। এটা মেইন কথা হচ্ছে গিয়ে নিউটনের বর্ণচাকতি হলো 7 বর্ণের সংমিশ্রণে সাদা আলো যে সৃষ্টি হয় তার একটা পরীক্ষামূলক নিদর্শন। যেমনটা আমরা শিখেছিলাম কি, সাদা আলোকে ভাঙলে 7টি বর্ণ পাওয়া যায়, যেটাকে আমরা কি আলোর বিচ্ছুরণ টপিকের মতো প্রথমে আমরা শিখেছিলাম বেনিয়া সহ কলা। তো লিখে নাও, তখন দেখছি কি করবে। তাহলে এখানে যেমন আরো টপিক আছে রেইনবো বা রংধনু সম্পর্কিত, যেমন শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী আছে, দুটো টপিক বড় বড় আছে। তো কোনটা আগে পড়াবো? রেইনবো বা রংধনু। দেখো খুব ইন্টারেস্টিং জিনিস, সত্যি কথা বলতে অসাধারণ ইন্টারেস্টিং জিনিস। সে তোমাকে প্রথম একটা প্রশ্ন করা হয় যে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। রংধনু আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক নিদর্শন বা উদাহরণের নাম কি? রেইনবো বা রংধনু। তাহলে আমাদের টপিকের নাম কি? রেইনবো। তোমাদের আশেপাশে মানে একটা নামও শুনলাম, রেইনবো। রেইনবো বাংলায় কি? রংধনু। এটাকে রংধনু বলা হয়, কখনো কখনো এটাকে রামধনুও বলা হয়, রামধনুও বলা হয়। স্যার রেইনবোটা কি? আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ বা নিদর্শন। প্রথম পয়েন্ট, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক নিদর্শন। আচ্ছা, বিষয়গুলো বোঝার চেষ্টা করো। রংধনু ব্যাপারে অনেক বিষয় আছে, আমি যদি লিখতে শুরু করি তো না লিখলেও হবে না। কতগুলো পয়েন্ট আমরা লিখতে লিখতে আলোচনা করি, ঠিক আছে? কারণ অনেক বিষয় আছে, মুখে বলা শেষ করা সম্ভব নয়। কারণ বললে তোমরা আবার ভুলে যাবে, ঘরে গিয়ে তোমরা নিজেই ভুলে যাবে। প্রথম পয়েন্ট যেটা লিখবে, দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে আকাশে রংধনু দেখতে পাওয়া যায়। মানে আরেকটা কাজ হলো প্রখর বর্ষাকালে। কখন বললাম? প্রখর বর্ষাকালে দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে আকাশে, মাইকটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে, আকাশে রংধনু দেখতে পাওয়া যায়। তাহলে যদি প্রশ্ন করা আছে এখান থেকে, রংধনু কখন দেখতে পাওয়া যায়? প্রখর বর্ষাকালে। দেখো অন্য সময় কিন্তু রংধনু তুমি আকাশে দেখতে পাবে না, চেষ্টা করো দেখতে পাবে না। দ্বিতীয়ত, রংধনু কখন দেখতে পাওয়া যায়? দিনের বেলা। রাত্রে কি কখনো রংধনু দেখতে পেয়েছে কেউ? আজীবনকালে আর দেখতে পাবে না।
সূর্যালোকের উপস্থিত, সূর্য থাকতে হবে প্রেজেন্ট। সেটা কখন কিভাবে দেখবো? দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতি আকাশে রংধনু প্রকার বর্ষাকালে দেখতে পাওয়া যায়। কিরকম? সারা রাত ধরে 3 দিন 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ সারা রাত ধরে বৃষ্টি, ভোরবেলা থেকে বৃষ্টি নেই, হঠাৎ করে সকালবেলা সূর্য ঝকমক করে উঠে গেছে। সকালবেলা 8-9টার সময় আমি দেখছি সুন্দর করে পশ্চিম আকাশে রংধনু দেখতে পাচ্ছি। সকাল থেকে সারা রাত থেকে বৃষ্টি, ওই তো বলে 11টা-12টা থেকে বর্ষা থেমে গেছে, ঝকমক করে সূর্য উঠে গেছে। এবং মোটামুটি বিকাল 3-3:30টার দিকে আমি দেখছি পূর্ব আকাশে রংধনু দেখতে পাওয়া যায়। তাহলে কি সকালবেলা পশ্চিম আকাশে ও বিকালবেলা পূর্ব আকাশে রংধনু দেখতে পাওয়া যায়। মাথায় রাখবে, সূর্য যেদিকে থাকবে তার উল্টো দিকে। কখনই তুমি সূর্য যেদিকে আছে সেদিকে রংধনু দেখতে পাওনি, আর দেখতেও পাবে না। নেক্সট টাইম দেখতে পেলে আমাকে জানাবে, স্যার আমি দেখতে পেয়েছি, সমস্যা নেই। সকালবেলা পশ্চিম আকাশে, সকালবেলা মানে কি আনুমানিক ওইরকম মোটামুটি 8টা থেকে 8 AM to 11 AM, মানে একটা আনুমানিক টাইম। কোথায়? পশ্চিম আকাশে, পশ্চিম আকাশে। ও বিকেল বেলা ব্র্যাকেটে আনুমানিক 2 PM থেকে 5টা PM, মানে একটা আনুমানিক টাইম, এরকম ব্যাপার নেই। যেটা পূর্ব আকাশে, পূর্ব আকাশে রংধনু দেখতে পাওয়া যায়, রংধনু দেখতে পাওয়া যায়। বুঝতে পারলি কিনা? আচ্ছা স্যার, আর কি রকম বিষয়টা? আকাশে আমরা অনেক রকম রংধনু দেখতে পাই। প্রথম ক্রমে রংধনু, দ্বিতীয় ক্রমে রংধনু, তৃতীয় ক্রমে রংধনু, এন্ড ডট 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 ক্রমে। কিন্তু আমাদের চোখে মাত্র দুটোই দৃশ্যমান হয়, বাকিগুলো আমাদের চোখে দৃশ্যমান হয় না। তাহলে ওটাই আমরা লিখতে পারি, আকাশে প্রথম কমা দ্বিতীয় কমা তৃতীয় কমা ডট 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 ক্রমে রংধনু সৃষ্টি হলেও, রংধনু সৃষ্টি হলেও আমাদের চোখে প্রথম ও দ্বিতীয় ক্রমের রংধনু, প্রথম ও দ্বিতীয় ক্রমের রংধনু দৃশ্যমান হয়, দৃশ্যমান হয়। বিষয়টা বোঝার চেষ্টা করো। আকাশে রংধনু একটা নয়, অনেকগুলো সৃষ্টি হয়। আমাদের চোখের তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা তো আর শেষ নয়, একটা নির্দিষ্ট আছে, তাই না? বলে আকাশে প্রথমে দেখবে এখানে একটা বেরিয়ে সহকলা সৃষ্টি হয়েছে, এখানে দেখো উপরের দিকে আর একটা হালকা শেডে বেরিয়ে সহকলা আছে। এটা যতটা পরিষ্কার ততটা পরিষ্কার নয়। তোমরা জায়গা যদি কখনো রেইনবো দেখো, তাহলে একটা রেইনবো দেখতে পাচ্ছ, উপরের দিকে দেখবে আরো একটা রেইনবো, হালকা শ্যাডো মতো, পরিষ্কার নয়, হালকা শ্যাডো দেখতে পাবে। তার উপরে আরো আছে হ্যান দেন। কিন্তু আমাদের চোখে দৃশ্যমানতার জন্য কটা দেখতে পাই? মাত্র দুটোই দেখতে পাই, তারপরে আমাদের দৃশ্যমান হয় না। ওই জন্য আকাশে প্রথম কমা দ্বিতীয় কমা তৃতীয় কমা ডট 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 ক্রমের রংধনু সৃষ্টি হলেও আমাদের চোখে প্রথম এবং দ্বিতীয় ক্রমের রংধনু দৃশ্যমান হয়। বোঝা গেল? আর কি? তাহলে স্যার প্রথম ক্রমের রংধনুটাকে আমরা কেমন দেখবো? প্রথম ক্রমের রংধনুকে তুমি দেখবে তোমাদের চোখে ভূপৃষ্ঠের সাপেক্ষে বেনীয় সহকলা, মানে ভিজিও, প্রথমে বেগুনি, নীল, আকাশী এন্ড দেন লাল। আর দ্বিতীয় ক্রমটা কি? উপর থেকে বেনীয়, উপর থেকে বেগুনি কালার থেকে শুরু করে লাল, মানে লালে লালে কোইনসাইড, লালে লালে। বান্ধবীরা বহুত মজা নিচ্ছে স্যারকে এরকম ডান্স দেখে। প্রথম ক্রমের রংধনু ভূপৃষ্ঠের সাপেক্ষে
রংধনুকে, প্রথম ক্রমের রংধনুকে ভূপৃষ্ঠের সাপেক্ষে, কার সাপেক্ষে? ভূপৃষ্ঠের সাপেক্ষে কি অনুসারে? ভিজিওর অনুসারে, VIBGYOR অনুসারে দেখতে পাওয়া যায়। মানে ব্যাপারটা কি দাঁড়ালো স্যার? ওই যে বললাম প্রথম ক্রমের রংধনু আমি যে দেখতে পেলাম, আমাদের ভূপৃষ্ঠ থেকে প্রথমে যে কালারটা আমরা দেখবো, আমরা মাথা তুলে প্রথমে যে কালারটা দেখবো সেটা কি কালার? বেগুনি, নীল, আকাশী এন্ড দেন লাল, মানে বেনীয় সহকার রাশিমান প্রথম থেকে দেখবো। প্রথম ক্রমের রংধনুকে ভূপৃষ্ঠের সাপেক্ষে, না ভূপৃষ্ঠের সাপেক্ষে বেনীয় সহকার অনুসারে দেখতে হবে, ঠিক আছে? দ্বিতীয় ক্রমে দেখতে পাওয়া যায়, এবং এখানে লিখে নাও, দ্বিতীয় ক্রমের রংধনুকে, দ্বিতীয় ক্রমের, আরে গোরাটি মাইকে এত গন্ডগোল করলে কেন হয়? দ্বিতীয় ক্রমের রংধনুকে, রংধনুকে উল্টো ভিজিওর, ধনুকে ভূপৃষ্ঠের সাপেক্ষে, আচ্ছা কার সাপেক্ষে? লাস্ট লাইন, ভূপৃষ্ঠের সাপেক্ষে কি অনুসারে? উল্টো ভিজিওর মানে কি? VIBGYOR অনুসারে দেখতে পাওয়া যায়, অনুসারে দেখতে পাওয়া। তার মানে ব্যাপারটা খুব সিম্পল করে আমি তোমাদের শেষে আবার পিকচার করে দেখানোর চেষ্টা করছি কিরকম ব্যাপারটা। যদি আমি তোমাকে বলি এইটুকু হচ্ছে আকাশ মণ্ডলী, ঠিক আছে? তুমি কোন একটা জায়গায় দাঁড়িয়ে দেখছো, ধরো রংধনু, তুমি ধরো আকাশ মণ্ডলী এরকম একটা রংধনু দেখতে পাচ্ছ, এন্ড আর একটা রংধনু আছে। সো এখানে বিভিন্ন কালার গুলো থাকবে। তো এখানে VIBGYOR, এখানে কি VIBGYOR মানে এইদিকে ভিজিওর, এখানে এইদিকে ভিজিওর অনুসারে। তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে উল্টো ভিজিওর মানে ROY এটসেট্রা, এটা ভূপৃষ্ঠের সাপেক্ষে ভিজিওর থাকবে, এটা ভূপৃষ্ঠের সাপেক্ষে উল্টো দিকে দেখতে পাবো। বুঝতে পারলে? অ্যাকচুয়ালি ভিজিওটা এরকম ভিজিওর। ভূপৃষ্ঠে কতগুলো রংধনু সৃষ্টি হয়? অনেকগুলো। এটা প্রথম ক্রমের, দ্বিতীয় ক্রমের এন্ড দেন ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার এন্ড দেন ডট 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 ক্রমের রংধনু সৃষ্টি হয়। কিন্তু আমাদের চোখে শুধুমাত্র এই দুটোই দৃশ্যমান হয় এন্ড দেন বাকিগুলো দেখতে পাই না। নেক্সট প্রশ্ন, স্যার প্রথম ক্রমের রংধনুকে এই ভূপৃষ্ঠের সাপেক্ষে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাবো? ধরুন এটা একটা দর্শকের চোখ, এটা ভূপৃষ্ঠের সাপেক্ষে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখলো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখলো? এই যে অ্যাঙ্গেলটা ভূপৃষ্ঠের কত ডিগ্রি অ্যাঙ্গেলে, বুঝতে পারলে? সো প্রথম ক্রমের রংধনুকে ভূপৃষ্ঠের সাপেক্ষে এখানে একটা কোণ, এটা একটা কোণ, 40 ডিগ্রি এবং 42 ডিগ্রি কোণে, এটা 52 ডিগ্রি এবং 55 ডিগ্রি কোণে দেখতে পাওয়া যায়। তো ওটা আমরা লিখি। প্রশ্ন এখান থেকে আসে, প্রথম ক্রমের রংধনুকে ভূপৃষ্ঠের সাপেক্ষে রংধনু বেগুনি ও লাল বর্ণকে, বেগুনি ও লাল বর্ণকে যথাক্রমে 40 ডিগ্রি ও 42 ডিগ্রি কোণে দেখতে পাওয়া যায়। দ্বিতীয়
ক্রমে রংধনুর লাল, মানে প্রথমে লাল ও বেগুনি বর্ণকে অবশ্য ভূমিষ্ঠের সাপেক্ষে 52 ডিগ্রি ও 55 ডিগ্রি কোণে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা কি বলতে পারি? প্রথম ও দ্বিতীয় ক্রমে রংধনুর কৌণিক বিচ্ছুরণ যথাক্রমে কত 2 ডিগ্রি ও 3 ডিগ্রি হিসেবে বুঝতে পারলে। প্রথম কৌণিক বিচ্ছুরণ কাকে বলা হয়? প্রান্তীয় বর্ণদ্বয়ের যে মানে কোণের অন্তরফল। তাহলে প্রথম ক্রমের রংধনুর এটাকে কত কোণে দেখতে পাওয়া যায়? এটা 40 ডিগ্রি, পরেরটা 42 ডিগ্রি। তাহলে 40 এর 42 মাঝখানে কত কোণ আছে? মানে এই যে আমরা চোখের সাপেক্ষে যে কোণে আমরা দেখতে পাচ্ছি বেনিয়া সহকারে রংধনুটাকে ওটা নাম কৌণিক বিচ্ছুরণ, মানে প্রান্তীয় বর্ণদ্বয়। সো প্রথম ও দ্বিতীয় ক্রমের রংধনুর কৌণিক বিচ্ছুরণ যথাক্রমে 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি। আচ্ছা, প্রথম ক্রমের শেষ কত ডিগ্রিতে? 42। দ্বিতীয় ক্রমের শুরু কত ডিগ্রিতে? তাহলে 42 থেকে 52 কত ডিগ্রি আছে? আচ্ছা, জায়গা 10 ডিগ্রি। এই জায়গাটার নাম কি? আলেকজান্ডারের অন্ধকার অঞ্চল, আলেকজান্ডার ডার্ক রিজিয়ন। তাহলে কি বলবো? প্রথম ও দ্বিতীয় ক্রমের রংধনুর মধ্যবর্তী ফাঁকা অঞ্চলকে আলেকজান্ডারের অন্ধকার অঞ্চল বলে, আলেকজান্ডার ডার্ক রিজিয়ন। কি বললাম? কত তত্ত্ব আছে এই পৃথিবীতে। প্রথম ও দ্বিতীয় ক্রমের রংধনুর মধ্যবর্তী ফাঁকা অঞ্চলকে আলেকজান্ডারের কার জান্ডারের অন্ধকার অঞ্চল। কি অঞ্চল? অন্ধকার অঞ্চল বা ডার্ক রিজিয়ন বলে। কেন সেটার নাম এরকম কেন? কারণ আলেকজান্ডার প্রথম এটা দেখেছিলেন, তাই ওনার নাম অনুসারে ওটার নাম কি ডার্ক রিজিয়ন। দেখেছেন অনেক মানুষ, কিন্তু উনি প্রথম বলেছিলেন, ব্যাখ্যা করেছিলেন। সো আলেকজান্ডার ডার্ক রিজিয়ন। তাহলে আলেকজান্ডার ডার্ক রিজিয়নের কৌণিক বিচ্ছুরণ কত? 10 ডিগ্রি। সো আলেকজান্ডারের অন্ধকার অঞ্চলের কৌণিক বিচ্ছুরণ হলো 10 ডিগ্রি। লিখে নাও আরো কিছু বিষয়। আলেকজান্ডারের অন্ধকার অঞ্চলে কৌণিক বেগ কত? 10 ডিগ্রি। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আমার রংধনু তুমি জীবনও দেখতে পাবে না, আর তোমার রংধনু আমি জীবনে দেখতে পাবো না। আমার চাঁদ তুমি জীবনে দেখতে পাবে না, তোমার চাঁদ আমি জীবনে দেখতে পাবো না। সে ব্যাপারটা কেমন? ব্যাপারটা এরকম যে আকাশে রাত্রেবেলা যখন চাঁদ ওঠে, তখন আমি যখন হাঁটি মনে হয় চাঁদ আমার সঙ্গে সঙ্গে হাঁটে, আর তুমি যখন হাঁটো চাঁদ কিন্তু তোমার সঙ্গে হাঁটে। একটা চাঁদ এত লোকের সঙ্গে হাঁটে কি করে? এবার তোমার মনে চাঁদ তোমার সঙ্গে শুধু হাঁটছে, আমি হচ্ছে আমার সঙ্গে হাঁটছে। বুঝলে বললাম, আমার চাঁদ কখনো তোমার চাঁদ হতে পারে না, আর তোমার চাঁদ কখনো আমার চাঁদ হতে পারে না। ব্যাপারটা হচ্ছে কি, আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে একরকম,
তোমার দৃষ্টিভঙ্গির সঙ্গে একরকম। ঠিক এই ঘটনাটা আমি তোমাকে রন্ধনতে বলতে চাইছি। ধরে নাও আমি তোমাকে একটা এক্সাম্পল বলছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার একটা বন্ধু ওইদিকে দাঁড়িয়ে আছে, এখান থেকে ধরে নাও 50 মিটার দূরত্বে বা 100 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। এই শোন না শোন, আমি এই রংধনু এদিকে দেখতে, কত সুন্দর রংধনু দেখছিস, এখানে খুব খুব সুন্দর রংধনু দেখতে পাচ্ছি এদিকে, মিনিয়া সহকালা। এবার ও ওখানে বলছে কই 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 কোথায় কোথায় কোথায়, আরে রংধনু ওখানে এইদিকে নেই, ওকেও ওই দিকে তাকাতে হবে। কি বলে বুঝতে পারলে বিষয়টা? আমি যে তাকালাম তো বলে এইদিকে শোন আমার রংধনু দেখ, ও ওইদিকে দেখার চেষ্টা করে এইদিকে, অর্থাৎ ও এইদিকে দেখলে এইদিকে আকাশের রংধনু নেই, আকাশে এইদিকেই আছে, কারণ সূর্যের পিছনে আছে। তাহলে আমি যে রংধনু দেখলাম ওই রংধনু ও কখনো দেখতে পাবে না, ও যদি ওই অ্যাঙ্গেলে দেখে ওইগুলো দেখায় তাহলে সেও দেখতে পাবে, ওরটা আলাদা আমারটা আলাদা। কারণ আমার চোখ থেকে স্পেশালি 40 ডিগ্রি এবং 42 ডিগ্রি কোণে আমি দেখতে পাচ্ছি, তাকে তার চোখ থেকে 40 ডিগ্রি 42 ডিগ্রি কোণ দেখাতে হচ্ছে। হ্যাঁ, সে দেখতে পাবে না, কথা ভুল, দেখতে পাবে, তার চোখ টেনে নিয়ে আমার চোখের পাশে না দেখায়, দেখে দেখ ঠিক আছে, সে এক জায়গায় আমি এক জায়গায়, সে অ্যাঙ্গেল এভাবে দেখলো, এভাবে হবে না স্যার। অর্থাৎ আমার চাঁদ কখনো তোমার চাঁদ হতে পারে না, আর তোমার চাঁদ কখনো আমার চাঁদ হতে পারে না। ও চাঁদ, আমার কি অপরাধ, না? এই হচ্ছে কি বিষয়, আমার রংধনু আমি দেখবো, তোমার রংধনু তুমি দেখবে। তাহলে কি আকাশের রংধনু সৃষ্টি হয় কতগুলো? আকাশের রংধনু কতগুলো সৃষ্টি হয় না, আমাদের চোখে দৃশ্যমান হয়, আর এক একটা মানুষের চোখে এক এক রকমই হয়। অর্থাৎ তোমার চোখে একটাই হয়, তার চোখে একটাই হয়, তাহলে সেই হিসেবে কোটি কোটি লোকের চোখে কোটি কোটি রংধনু সৃষ্টি হয়। রংধনু কখনো বলা যাবে না যে 10টা সৃষ্টি হয়েছে আমি 10টা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি প্রথম দ্বিতীয় দেখতে পাচ্ছি বটে, তুমি প্রথম দ্বিতীয় দেখতে পাচ্ছ বটে, তোমার প্রথম দ্বিতীয় আমার প্রথম দ্বিতীয় নয়, তাহলে দুটো হয়ে যেত, তাহলে 2 জোড়া হয়ে যেত। আমার জন্য 1 জোড়াই আছে, তোমার জন্য 1 জোড়াই আছে, সারা পৃথিবীর জন্য 1 জোড়াই করে আছে, অর্থাৎ পৃথিবীর লোক সংখ্যা হিসেবে কোটি কোটি আছে। এত জটিলতা করার দরকার কি? প্রত্যেক ব্যক্তির রংধনু আলাদা আলাদা, বোঝা গেল? কারণ ডিফারেন্ট পার্সন, অ্যাঙ্গেল অফ ভিউ ডিফারেন্ট, ওই জন্য তোমার মনে হচ্ছে যে আমি হাঁটি চাঁদ হাঁটে, তো তুমি হাঁটো চাঁদ হাঁটে, একটা চাঁদের এত কি করে সাহস হয় সবার সঙ্গে হাঁটে? এই হচ্ছে বিষয়। আরো অনেক বিষয় আছে। রংধনু আমি বাকিগুলো লিখছি না, এমনি বলে দিচ্ছি। আকাশে রংধনু পূর্ণ বৃত্তাকার সৃষ্টি হয়। কিরকম সৃষ্টি হয়? পূর্ণ বৃত্তাকার। তাহলে স্যার আমরা তো অর্ধবৃত্তাকার দেখতে পাই, তাহলে তোমাকে পাহাড়ের উপর উঠতে হবে, হেলিকপ্টারে উঠতে হবে, বা কোনো ভাসমান কোনো একটা বস্তুর উপর উঠতে হবে, উঠে দেখবে তুমি আকাশে পূর্ণ বৃত্তাকার রংধনু হয়েছে, পূর্ণ বৃত্তাকার। কারণ তুমি যখন দেখো সমতল ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চোখে আকাশের রংধনু অর্ধবৃত্তাকার মনে, কারণ ভূপৃষ্ঠের সাথে বাকিটা কেটে গেছে। মহাশূন্য তো ছোট নয়, বিশাল বড়, আর পৃথিবী তো তার মধ্যে ভেসে আছে। পৃথিবীর সমতল মনে হচ্ছে, সমতলের সাপেক্ষে আমরা অর্ধেক দেখছি, অর্ধেকটা দেখতে পাচ্ছি না, বোঝা গেল না? কেন না? অর্থাৎ আকাশে রংধনু পূর্ণ বৃত্তাকার সৃষ্টি হলেও সমতল ভূপৃষ্ঠে দণ্ডায়মান ব্যক্তির চোখে রংধনু অর্ধবৃত্তাকার মনে হয়। রংধনু অর্ধবৃত্তাকার নয়, রংধনু পূর্ণ বৃত্তাকার। পাহাড়, এরোপ্লেন, হেলিকপ্টার ইত্যাদি ভাসমান কোন বস্তুর উপর দাঁড়িয়ে রংধনুকে তাকালে পূর্ণ বৃত্তাকার দেখতে পাবো। আর ইন্টারেস্টিং পয়েন্ট, স্যার প্রথম ক্রমে রংধনু কিভাবে সৃষ্টি হয়? প্রথম ক্রমে রংধনু সৃষ্টি হওয়ার জন্য আলোর 2টি প্রতিসরণ আর একটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। আমাদের লিখে রাখতে হবে, বোর্ডে যে মাসে প্রথম ক্রমে রংধনু সৃষ্টির ক্ষেত্রে আকাশে 2টি প্রতিফলন, 2টি প্রতিসরণ, ওই একটি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। অনেকের মাথা খারাপ। প্রথম ক্রমের রংধনু সৃষ্টির ক্ষেত্রে আকাশে কোথায় 2টি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, না 2টি প্রতিসরণ ও একটি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। আর দ্বিতীয় ক্রমের রংধনু সৃষ্টির ক্ষেত্রে 2টো প্রতিসরণ, মানে দুটো করে 2টো প্রতিসরণ এবং 2টো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে।
এখানে আরো অনেক বিষয় আছে ভাই রংধনু সম্পর্কিত, কিভাবে সৃষ্টি হয় এক্সেট্রা এক্সেট্রা, অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি না। তোমরা বই পড়বে, যদি কোনো জায়গায় বুঝতে না পারো সেটা আমাকে বলবে, সেগুলো নিয়ে আলোচনা করবো। নেক্সট ক্লাসে আমরা শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী আলোচনা করার পরে তোমার হচ্ছে রেয়ালের বিক্ষেপণ বা বিক্ষেপণ যে টপিকটা আছে একটা ক্লাসে আমরা চেষ্টা করবো, মানে পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারকে আনুষ্ঠানিকভাবে শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? এটা আমাদের পার্ট 3, পার্ট 4 আমরা চেষ্টা করবো চ্যাপ্টারটাকে ফিনিশ করা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড নেক্সট ক্লাস। তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু হালকা করে একটু পরিচয় করে দিচ্ছি, তোমরা যদি কিছু বলতে চাও বলতে পারো, টেনশনের কোনো কারণ নেই। প্রত্যেকে ভালো আছে স্যার? এরা সব ভদ্র ছেলে মেয়ে, পড়াশোনা ভালো পড়াশোনা করে আর কি। তো স্যার কিছু বলবেন আপনারা? লাইক কমেন্ট সাবস্ক্রাইব, যাক এরা আমার দুঃখ কষ্ট বুঝতে পারছে, কিন্তু যারা ভিডিও দেখছে কষ্ট করে তারা বুঝতে পারছেন যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবে। এরা আবার হাত নাড়া দিচ্ছে, কত খারাপ দেখতে পাচ্ছ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।